মাননীয়া, গত 15টা বছর আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রিত্ব থাকাকালীন এই 15টা বছর রাজ্যবাসী কি পেয়েছিল জানেন? প্রথম আসি রাজ্যের ঋণের কথায়। এই ঋণের বোঝার কথা আসতে গেলে আমাদের পুরনো প্রেক্ষাপটে ফিরে যেতে হবে। বামফ্রন্ট আমলের 34টা বছর, এই 34 বছরে পর তারা যখন ক্ষমতা থেকে চলে গেল, তখন রাজ্যবাসীর কাঁধে তারা 1,90,000 কোটি টাকার কাছাকাছি রাজ্যবাসীর কাঁধে চাপিয়ে দিয়ে গেল, পরোক্ষে তৃণমূল কংগ্রেসের কাঁধে। কারণ মনে রাখতে হবে, 2011 সালে এলো তৃণমূল কংগ্রেস দল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল। এবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল 15 বছর এই রাজ্যটাকে শাসন করল। 2026-এর মে তারা ক্ষমতা থেকে চলে গেল, এলো বিজেপি সরকার। ঠিক 2026-এর মের তথ্য বলছে এখন রাজ্য সরকারের ঋণের বোঝা 1,90,000 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 7,71,000 কোটি টাকা। 7,71,000 কোটি টাকা। ভাবুন, রাজ্যের এই বঙ্গবাসীর কাঁধের ওপর কতটা ঋণের বোঝা বাড়ল। সেই জন্যই বললাম, এই রাজ্যে যদি একটি শিশু এই মুহূর্তে জন্মগ্রহণ করে, তাহলে তার কাঁধে 70 থেকে 77,000 টাকা ঋণের বোঝা। পুরনো প্রেক্ষাপটে আবার আমরা ফিরে যাই, সেই বামফ্রন্টের আমলের সময় কি ঘটেছিল। 2006 সালে বামফ্রন্ট সরকার হুগলি জেলার সিঙ্গুরে টাটা মোটরসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তারা একটি কারখানা, ন্যানো গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বা নির্মাণ। সিঙ্গুরে 4 ফসলি জমি ছিল। কৃষকরা দুটো ভাগে ভাগ হয়ে গেল। এক পক্ষ ইচ্ছুক কৃষক, অর্থাৎ যারা জমি দিতে চাইল, বিনিময়ে তাদের ছেলে মেয়েদের একটি করে চাকরি। আরেকটি ভাগে ভাগ হয়ে গেল তারা অনিচ্ছুক কৃষক, তারা জমি দিতে চাইল না, বলল 4 ফসলি জমি এটা সরকারকে দেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী আপনি, সুপ্রিমো আপনি লড়াই শুরু করলেন সেই অনিচ্ছুক কৃষকদের নিয়ে। তীব্র আন্দোলন গড়ে উঠল সমগ্র পশ্চিমবঙ্গে, এমনকি সমগ্র ভারতে। টাটা মোটরস পিছু যেমন হটল, তেমনই রাজ্য সরকারও পিছু হটল। কিন্তু কি হলো জানেন? ইচ্ছুক শ্রমিক যাদের ছিল, যারা একটা চাকরি চেয়েছিল, যারা জমিগুলো দিল, তাদের জমির ওপর কংক্রিট আচ্ছাদন হলো, পিলার উল্টো, শেড তৈরি হলো। 2006 থেকে 8 এই কর্মযজ্ঞ চলল অধিগ্রহণকৃত জমিগুলোর ওপর। আপনি কি দেখে এসেছিলেন তারপর কি অবস্থায় এগুলো পড়ে আছে? বোধহয় দেখতে যাননি। না সেখানে চাষবাস হবে না কিছু। এই কিছুদিন আগেই আমি দেখে এসেছিলাম সেই জমিগুলো, কংক্রিট জমিগুলো আর চাষযোগ্য থাকলো না।
কিন্তু আন্দোলন তীব্র হলো, বামফ্রন্ট সরকার পিছু হটলো টাটা মোটরস 2008 সালে পাত্তারি গুটিয়ে চলে গেল গুজরাটে, সেখানে ন্যানো তৈরির কারখানা তারা নির্মাণ করলো। এবার আসি 2007 সালের 14 মার্চ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সেই ভয়ঙ্কর ঘটনা। পুলিশের গুলিতে 14 জন কৃষক প্রাণ হারালো। কারণ ছিল জোরপূর্বক জমি দখল। কারা করতে গিয়েছিল? বামফ্রন্ট সরকার। এটা অভিযোগ ছিল, এটাই বাস্তব। গোটা পশ্চিমবঙ্গ যেমন উত্তাল হয়ে উঠল, সেরকম আপনারাও আন্দোলন করলেন, তীব্র একটা গণ আন্দোলন, তীব্র একটা বিক্ষোভ। এই সময় জোরপূর্বক জমি আদায়টা কেন হচ্ছিল না? সেখানে একটা রাসায়নিক হাব তৈরি হবে। ইন্দোনেশিয়ার সেলিম গ্রুপের সঙ্গে একটা চুক্তি হয় বামফ্রন্ট সরকারের, এবং সেখানে হয় যে নন্দীগ্রামে একটা রাসায়নিক হাব তৈরি করা হবে। কিন্তু জোরপূর্বক জমি দখল করতে গিয়ে পুলিশের গুলিতে 14 জন কৃষক প্রাণ হারালো। নির্মম হত্যাকাণ্ড, নির্মম। গোটা পশ্চিমবঙ্গ শিউরে উঠল সেদিন। জনতার ক্ষোভ, জনতার বিক্ষোভ চলতে থাকল। 2011 সালে আপনারা ক্ষমতায় এলেন 34 বছরের শাসন ক্ষমতাকে বামফ্রন্ট সরকারকে জলাঞ্জলি দিয়ে। এই প্রেক্ষাপটটির ইতিহাস খুব মারাত্মক, খুব বাস্তব। আপনি লড়াকু নেত্রী ছিলেন, এতে কোনো ভুল নেই। কেউ বলতে পারে না যে আপনি রাস্তায় নেমে আন্দোলন করেননি। হ্যাঁ, আপনি রাস্তায় নেমে আন্দোলন সেদিন করেছিলেন, এবং গণ আন্দোলন, গণবিক্ষোভ, এমনকি আপনি আমরণ অনশন পর্যন্ত করেছিলেন। আসলে বামফ্রন্ট সরকার চেয়েছিল 34 বছরের শেষ শাসনকালটায় কারখানা তৈরি হোক। সিঙ্গুরে টাটা মোটরসের উদ্যোগে যদি কারখানা হতো, ধরে নেওয়া যাক, তাহলে কি হতো বলুন তো? প্রচুর মানুষ সেখানে চাকরি পেত। শুধু হুগলির সিঙ্গুর নয়, তার আশপাশে বহু অনুসারী শিল্প গড়ে উঠত। যুবক যুবতীরা সেই ভরসায় একটা ছিল যে টাটা মোটরসে কারখানা হবে, হলো না। প্রবল আন্দোলন, প্রবল বিক্ষোভে হলো না। কিন্তু এটা বাস্তব। কারখানা একটা গড়ে উঠলে, অনুসারী শিল্প গড়ে উঠত, তাহলে প্রচুর মানুষ চাকরি পেত, এবং এই পশ্চিমবঙ্গের হাল হয়তো ওই ন্যানো কারখানাটাকে সঙ্গে নিয়ে হয়তো উন্নতি চূড়ায় চলে যেতে পারত, হয়তো উন্নতি চূড়ায়। এসব অভিযোগ, এসব কথা এখন বলছেন সিঙ্গুরবাসী, এখন বলছেন পশ্চিমবঙ্গবাসী। এতে কোনো ভুল নেই, এতে কোনো সন্দেহ নেই। 2011 সালে আপনারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলেন, তার মানে তৃণমূল কংগ্রেস দল, যাকে সর্বভারতীয় তকমা দেওয়া হলো, অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল। 2013 সালের 7 জুন কি ঘটল? কামদুনির সেই নির্মম হত্যাকাণ্ড। একটি কলেজ পড়ুয়া মেয়েকে একটি পরিত্যক্ত এলাকায় অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হলো। তারপর তার ওপর হলো ধর্ষণ, তার পা দুটো ধরে চিড়ে ফেলা হলো, এবং নির্মমভাবে তাকে হত্যা করা হলো, খুন করা হলো। কামদুনির এই নির্মম হত্যাকাণ্ডে গর্জে উঠল সমগ্র পশ্চিমবঙ্গ, উত্তাল হয়ে গেল দেশ। নির্মম একটা হত্যাকাণ্ড।
যতদূর মনে পড়ে 2013 সালের 7 জুনের এই ঘটনার পর উত্তাল পরিস্থিতি দেখে 2013 সালের 17 জুন আপনি কামদুনি গেলেন। ইতিমধ্যে পুলিশ ধরপাকড় করল এবং তাদের যাতে চার্জশিট দেওয়া হয় তার জন্যে আপনি কামদুনির সেই মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করলেন যে পুলিশ চার্জশিট দেবে। ইতিমধ্যে এই বছরগুলোতে মানুষ কীভাবে ছিল একটু বলা দরকার। একটা ত্রাস, একটা অদ্ভুত বাতাবরণ, একটা অহেতুক ভয় মানুষের মধ্যে বিরাজ করতে শুরু করল। 2013 সালের পর ক্রমান্বয়ে চুরি, ডাকাতি, রাহাজানি এসব তো ঘটতই। ইভেন আপনার দলের প্রচুর সংখ্যক নেতা হয়ে গেছিল। পাড়ার নেতা, ওয়ার্ডের নেতা থেকে শুরু করে প্রচুর নেতা। সিন্ডিকেট রাজ গড়ে উঠল। আপনি বাড়ি করবেন, নতুন বাড়ি করবেন, আপনাকে তোলা দিতে হবে, এগুলো তো ছিলই। তার সঙ্গে বাড়ল অত্যাচার। অত্যাচারটা কেমন? হুমকি দিয়ে টাকা তোলা, অর্থাৎ তোলাবাজি। এরপর আসি তোলাবাজির কথায়। কীরকমভাবে তোলাবাজি হতো? আপনি পুলিশ মন্ত্রী ছিলেন, অভিযোগ রয়েছে বিভিন্ন এলাকায়, শহরে কি গ্রামে, ট্রাক বোঝাই অথবা ট্রাক খালি অবস্থায় গেলেও তোলা দিতে হতো পুলিশকে। এই অভিযোগটা কিন্তু ছিল সর্বত্র। আর কিছু তৃণমূলের মাস্তান ছিল, যারা তৃণমূলের নিজেদের নেতা বলতো, তারা সবজিওয়ালার কাছ থেকে তোলা আদায় করত। তাদেরও, সেই গরিব মানুষগুলোর রেহাই ছিল না। এমনকি অভিযোগ রয়েছে টোটো চালকদের উপরও জুলুম হতো। কীরকম জুলুম? টোটোর যাত্রীদের স্টেশন কিংবা বাস স্ট্যান্ড, যে কোনো শহরে, যে কোনো গ্রামে নিয়ে গেলে একটা সার্টেন পার্সেন্টেজ অফ মানি তাদের তোলা হিসেবে দিতে হতো। এই অভিযোগ কিন্তু টোটো চালকদের এখন যা ক্রমশ প্রকাশ্যে আসছে। তাহলে কি হয়েছে? তৃণমূল কংগ্রেসের এই সময়টাতে তোলাবাজিটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে তৃণমূল কংগ্রেসের দলের ছোট থেকে আরম্ভ করে বেশ কিছু নেতার এটাই একটা রোজগার হয়ে দাঁড়িয়েছিল, একটা রোজগার হয়ে দাঁড়িয়েছিল। আর সিলেক্টেড দোকানগুলো থেকে তোলা আদায় হতো। এই অভিযোগগুলো কিন্তু ছিল। অর্থাৎ সিন্ডিকেট রাজ, তোলা আদায় সব নিয়ে একটা অরাজক পরিবেশ, একটা অরাজকতা অবস্থা কিন্তু তৈরি হয়েছিল এই পশ্চিমবঙ্গে। এখন বঙ্গবাসী সেই অভিযোগগুলো সামনে আনছেন, বলছেন, প্রতিবাদ করছেন। এবার কামদুনির যে নারকীয় গণধর্ষণ কাণ্ড এবং খুন হয়েছিল মেয়েটি, যারা পাকড়াও হয়েছিল তাদের নিম্ন আদালত 3 জনকে দিল ফাঁসির আদেশ, বাকি কয়েকজনের যাবজ্জীবন কারাদণ্ড হল। সামান্য কলকাতা উচ্চ আদালত 2 জনকে দিল, 2 জন অভিযুক্তকে দিল যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, আর একজন ফাঁসির আসামি তাকে বেকসুর খালাস করে দিল। আর বাকি যারা অভিযুক্ত ছিল তারা যেহেতু 10 বছর কারাদণ্ড ভোগ করেছে, তাই তাদের রেহাই দিয়ে দেওয়া হলো।
কারণ তারা 10 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করেছে। হাইকোর্টের এই উচ্চ আদালতের রায়ে কামদুনি ঠিক কিন্তু মেনে নিতে পারল না কামদুনির মানুষের। এ পর্যন্ত আমরা যা খবর পেয়েছি তাতে বোধ হয় রাজ্য সরকার আগামী দিনে সুপ্রিম কোর্টে আবার অ্যাপিল করবে, এইটুকু খবর আমাদের আছে। যেহেতু এটা আইনের ব্যাপার, এর বেশি আমরা কিছু বলতে পারি না। তবে উচ্চ আদালত যে রায় দিয়েছে সেই রায় তো মেনে নিতেই হবে, মেনে নেওয়া হয়েছে। এবারে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাবে কি যাবে না তা তো পরবর্তী অধ্যায়। 2024 সালের শুরুতেই ঘটল সন্দেশখালী কাণ্ড। সন্দেশখালীর আপনার দলের এক গুরুত্বপূর্ণ নেতা, তার যে সাগরেদরা, সেই শাহজাহান এবং তার সাগরেদরা সন্দেশখালীতে একটা রাজ গড়ে তুলল, একটা ত্রাসের রাজ। কি না, গৃহবধূদের রাতে পিঠে বানানোর জন্য তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে আসতে হবে সন্দেশখালীতে। সেখানে যে যৌন নির্যাতন হতো তা প্রকাশ্যে চলে এলো, সন্দেশখালী গর্জে উঠল। শুধু সন্দেশখালী নয়, সমগ্র পশ্চিমবঙ্গে একটা শিহরণ এলো, শিহরিত হলো মানুষ। চমকে দেওয়ার মতো ঘটনা, আতঙ্ক ছড়ানোর মতো ঘটনা। প্রবল চাপ তৈরি হলো সন্দেশখালী, মহিলা থেকে পুরুষ সবাই রাস্তায় নামলো। প্রতিবাদ একটা গণ আন্দোলনের রূপ নিল, সমগ্র পশ্চিমবঙ্গে যা ছড়িয়ে পড়ল। শাহজাহান সহ তার সাথীরা গ্রেপ্তার হলো, কিন্তু প্রবল চাপে বেশ কিছুদিন পর। বলুন তো, এই শাহজাহানের ধৃষ্টতা হয় কি করে, এত বড় আস্পর্ধা হয় কি করে, তার এত সাহস যে বাড়ির বউদের ডাকবে রাত্রে পিঠে করার জন্য তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে। ভয়ঙ্কর, ভাবা যায় না। 2024 সালের 9 আগস্ট সেই ভয়ঙ্কর নির্মম হত্যাকাণ্ড, আরজিকর কাণ্ড। ডাক্তারি পড়ুয়া একটি মেয়েকে হত্যা করা হলো নির্মমভাবে। শুধু হত্যা নয়, তাকে ধর্ষণ করে খুন অথবা খুন করে ধর্ষণ করা হলো, এবং জঘন্য অত্যাচার তার উপর চলল। সেই মেয়েটির বাবা মা মেয়েটির মুখ শেষবারের মতো একবার দেখতে চেয়েছিল, কিন্তু আপনি পুলিশ মন্ত্রী, আপনার প্রশাসন সেই মেয়েটির মুখটি শেষ মুহূর্ত পর্যন্ত মা বাবাকে দেখতে দেয়নি। মেয়েটিকে পুলিশি ব্যারিকেড করে দাহ করা হলো। এখনো মেয়েটির বাবা মা সেই দিনটার কথা ভোলেনি রাজ্যবাসী। ভয়ঙ্কর ঘটনা হয়েছিল, এটা আপনি অস্বীকার করতে পারেন না। এবং এর পেছনে হয়তো, আমার কথা নয়, বলছেন ওই কন্যাহারা বাবা মা এবং রাজ্যবাসী, যে অনেকগুলো মুখ, অনেকগুলো মাথা এর পেছনে কেটেছে। তাহলে কি ধরে নেওয়া যায় মেয়েটি এমন কিছু জানতে পেরেছিল যাতে তাকে খুন করা হলো, এবং নির্মমভাবে খুন করা হলো? সে তো ডাক্তারি পড়ছিল, ডাক্তার হবে তার স্বপ্ন ছিল, তার বাবা মার স্বপ্ন ছিল, সব কিছু ধূলিসাৎ হয়ে গেল। পশ্চিমবঙ্গবাসী সেই যন্ত্রণা, সেই ক্ষোভ উগড়ে দিল 2026-এ। হ্যাঁ, মিলিটারি দিয়ে ভোট করানো হলো। উপায় কি কিছু ছিল? বোধহয় নয়, কারণ রাজ্যবাসী শান্তিপূর্ণ ভোট চেয়েছিল। শান্তিপূর্ণভাবে ভোট হলো, খুন খারাপি মারধর কিচ্ছু হয়নি। হ্যাঁ, দু একটা ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, এতে অস্বীকার করার কোনো উপায় নেই। আসলে কি জানেন মাননীয়া,
ক্ষমতায় আসা যায়, 15 বছর রাজ্যকে শাসন করা যায়, কিন্তু শাহজাহান, জাহাঙ্গীর, শওকত মোল্লা এদের উপর ভর করে গোটা রাজ্য শাসন বা এদের মতো ক্লাসের লোকদের ভরসা করে, তারা হিন্দু হোক মুসলিম হোক, যেই সুশাসন দেওয়াটা খুব মুশকিল, যে কোনো মানুষের পক্ষে খুব মুশকিল। আপনার পক্ষেও মুশকিল হয়ে গেল, আপনার পক্ষেও সেই দড়িটা, সেই রাশ টানা শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। এটা অভিযোগ পশ্চিমবঙ্গবাসীর। এখন তারা অভিযোগ করছেন, মাথা তুলে অভিযোগ করছেন, বুক চিতিয়ে বলছেন। এবার আসি, আপনারা তো চলে গেলেন, ঋণের বোঝা চাপল, কিন্তু বেকারত্ব এত বেড়ে গেল, 34 প্লাস 15 বছর। রাজ্যের একটু পরিস্থিতিটা বলি। ভিন রাজ্যে কাজ করছে এরকম সংখ্যা 22,40,000। এটা তথ্য বলছে, সরকারি তথ্য। কিন্তু বেসরকারি তথ্য এবং কিছু বেসরকারি বিভিন্ন সংগঠন, শ্রমিক সংগঠন এবং বেসরকারি কিছু তথ্য বলছে এটা 1 কোটির কাছাকাছি। কারণ শুধু রাজ্যে নয়, ভিন রাজ্যে নয়, বিভিন্ন দেশে প্রচুর যুবক যুবতী চাকরি করছে। সেসব নিয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় 1 কোটির কাছাকাছি। ঠিক এই মুহূর্তে সরকারি তথ্য অনুযায়ী 348টি সরকারি স্কুল বন্ধ রয়েছে। তার সময় মাননীয়া আপনার শাসনকালে 26,000 এসএসসি এবং এসএসসি কর্মী এবং শিক্ষক তারা চাকরি হারায়। কারণ আপনার শিক্ষা ব্যবস্থায় বা আপনার তৃণমূল কংগ্রেস দলের শিক্ষা ব্যবস্থার হাল এমনই হয়েছিল যে যোগ্যদের সঙ্গে অযোগ্যদের নেওয়া হয় শুধুমাত্র কোটি কোটি টাকা অর্থের বিনিময়ে। এই অভিযোগ কিন্তু ছিল। ইডি এবং সিবিআই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বহু আধিকারিককে গ্রেপ্তার করলো। এখন অনেকে জামিনে মুক্ত হয়ে আছেন, সেটা আলাদা কথা। কিন্তু শিক্ষক নিয়োগে এবং এসএসসি কর্মী নিয়োগে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় যে কোটি কোটি টাকা এবং সোনার অলংকার পাওয়া গিয়েছিল, এটা রাজ্যবাসী জেনে গেছে এবং জানা আছে। এসব নিয়ে ভোটের রেজাল্ট, ভোটের ফল ঠিক উল্টে দিল তৃণমূল কংগ্রেস দলকে। বোধ হয় এটা হওয়ার ছিল এবং হয়েছে। এগুলো অস্বীকার করে আজ আর কোনো লাভ নেই। তাহলে বিজেপিকে কি করতে হবে? প্রথম, রাজ্যে সুশাসন আনতে হবে। যে সন্ত্রাস, যেসব অভিযোগ ছিল সেগুলো খণ্ডন করতে গেলে খুব কঠিন, খুব কঠোর হাতে সুশাসন না আনতে পারলে রাজ্য কিন্তু সেই একই অবস্থায় থেকে যাবে। তাহলে প্রথম আনতে হবে সুশাসন, দ্বিতীয় উন্নতি। এছাড়া বিজেপির কাছে কোনো রাস্তার খোলা নেই। গত 15 বছরের সুশাসন যে পর্যায়ে গিয়ে চলেছিল, সুশাসন না বলে এখন বঙ্গবাসী বলছেন কুশাসন। তাহলে শাসন ব্যবস্থাকে ক্রমান্বয়ে কঠোর হাতে যদি ধরে না যায় তাহলে বিজেপি কিন্তু আবার সেই ভুলটা করবে। সুশাসন মাস্ট, তারপর উন্নতি। এই কথাটা কিন্তু বিজেপিকে প্রমাণ করে এই রাজ্যবাসীকে দেখাতে হবে।